আই লাভ বকখালি। তাদের দেখার ইচ্ছে রয়েছে সাদাবালি, চলে আসলাম বকখালি। পকেট যদিও থাকে খালি, কোনো চিন্তা নেই। আমরা যারা কম বাজেটে ঘোরার প্ল্যান করি, একদিন কিংবা 2 দিন, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বীচ বকখালি। কলকাতা থেকে মাত্র 124 কিলোমিটার দূরে অবস্থিত এই বকখালি। এই সমুদ্র সৈকত একদম নির্জনতায় ভরা। দীঘা কিংবা পুরীর তুলনায় এখানে টুরিস্টের সমাগম অনেকটাই কম। এমনকি এখানে থাকা, খাওয়া, যাতায়াত সকল কিছুই কম বাজেটে পাওয়া যায়। বকখালিতে সমুদ্র সৈকতের পাশাপাশি আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের বকখালির গল্পটা শুরু করি আমার শহর কল্যাণী থেকে। সাথে সাথে বকখালির বর্তমান পরিস্থিতি এবং আমার সকল অভিজ্ঞতা তো থাকছেই। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে রয়েছি আমি কল্যাণী ঘোষপাড়া, আর এখান থেকেই মূলত আমি আমার যাত্রা শুরু করলাম বকখালির উদ্দেশ্যে। এখন সকাল 8:40, আর অবশেষে চলে আসলাম শিয়ালদাহ। এবার এখান থেকে যাব সাউথের দিকে। এই মুহূর্তে এসে যোগ দিল আমার সেই ভাই নয়ন। ভালো আছে সবাই? তোমরা আছে, একসাথে টোটাল জার্নিটা করবো। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আমাদের ট্রেন দিচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মে, তো যাচ্ছে এখন সেই দিকে। আজকে মনে হচ্ছে একটু যাত্রীর সংখ্যাটা অনেকটাই বেশি। এর সাথে সাথে আরও একটি বিষয় বলে রাখি, নামখানা যাওয়ার জন্য সরাসরি অ্যাপে মাত্র 2টো ট্রেন দেখায়। আর আপনারা যদি অ্যাপে সার্চ করেন, লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন, তাহলে যে সকল ট্রেন লক্ষ্মীকান্তপুর যায় সেটাই মূলত লক্ষ্মীকান্তপুর গিয়ে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যায়। উঠে গেলাম ট্রেনে, আর আমাদের ট্রেন স্টার্ট টাইম হলো 9:16। আর নামখানা যাওয়ার জন্য আরো কিছু ট্রেন রয়েছে, যেগুলো টাইম টেবল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। नामखाना और जाने वाली इस ट्रेन का अगला स्टेशन पार्क सर्कस है। डेस्टिनेशन नामखाना। 9:16 ছাড়ার কথা, কিন্তু ছেড়েছে 9:17, অর্থাৎ 1 মিনিট লেটে ছাড়লো শিয়ালদা থেকে আমাদের ট্রেন। বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ড যেখানেই যান না কেন, সেখানে যাওয়ার জন্য সকাল সকাল ট্রেন ধরাটাই অনেকটা সুবিধাজনক। এরকম প্রচুর খাবার নিয়ে বিভিন্ন লোকজন ওঠে। আপনারা এখান থেকে খাবার খেয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এবার বলে রাখি, শিয়ালদা থেকে নামখানা যাওয়ার জন্য আমাদের ট্রেন ভাড়ার বিষয়ে। আমাদের ট্রেন ভাড়া পড়েছিল 25 টাকা পার হেড। এইদিকে ট্রেনগুলো সাধারণত যাত্রীর সংখ্যা হয় প্রচুর পরিমাণে, তাই সকাল সকাল আসলে অনেকটা ফাঁকায় ফাঁকায় আসা যায়, কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা বাড়তে থাকে এই সকল ট্রেনে, যেখানে বসে যাওয়া কিংবা দাঁড়িয়ে যাওয়া উভয়ই সমস্যা হয়ে দাঁড়ায়। দেখুন যাত্রীর সংখ্যা, আজকে পর্যাপ্ত পরিমাণে যাত্রী। বসা থাক দূরের কথা, দাঁড়িয়ে যাওয়াটাও অনেকটাও চাপের। এই ট্রেনটায় মারাত্মক পরিমাণে যাত্রী ওঠে আর কি, বসে থাকাটাও অনেকটা চাপের, প্রচুর ভিড়।
ঘড়িকাটা এখন 11টা বেজে 5 মিনিট, আর অবশেষে চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। প্রায় 10 মিনিটের মতো লেট আছে। আর এখানে আসার পর কিন্তু আপনাদের ট্রেন চেঞ্জ করার প্রয়োজন নেই। এই ট্রেনেই নাম্বার প্লেটটা চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যাবে। এখানে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো এই ট্রেনটি দাঁড়াবে। তারপর নামখানা লোকাল হয়ে নামখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রচুর খাবারের দোকান আছে, আপনাদের প্রয়োজনে সকালের ব্রেকফাস্ট এখান থেকেও নিয়ে নিতে পারেন। আর এখান থেকে বাথরুমের কাজটাও আপনারা করে নিতে পারেন। কলা দিয়ে নিলাম 4:20 সকালের ব্রেকফাস্ট করার জন্য। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা স্টেশনের দূরত্ব 46 কিলোমিটার, আর যেতে মোটামুটি 50 মিনিটের মতো সময় লাগবে। অর্থাৎ 12:15 মধ্যে অফিসিয়াল টাইমে পৌঁছানোর কথা। এখন দেখি অফিসিয়াল টাইমে পৌঁছাতে পারি কিনা। বাইরে প্রচুর খাবার দোকান রয়েছে। এবার চলুন, টাইম হয়েছে, এবার ট্রেনে উঠে পড়ি। 11টা বেজে 25 মিনিটে একদম সঠিক সময় ছেড়ে দিল আমাদের ট্রেন নামখানার উদ্দেশ্যে। কাকদ্বীপ আসতেই প্রচুর লোক নেমে গেল, আর ট্রেন পুরো ফাঁকা। ঘড়িকাটায় 12:15 একদম সঠিক সময় চলে আসলাম নামখানা। কেমন ট্রেন যাবে? চলুন এবার বাইরে যাওয়া যাক। এই ট্রেনটা এখন কিছুটা সময় এখানে থাকবে, তারপর আবার চলে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। চলে আসলাম নামখানা স্টেশনের বাইরে। প্ল্যাটফর্ম স্টেশন, এখান থেকে বাইরে বেরোলে এখানে প্রচুর আপনারা গাড়ি পেয়ে যাবেন যাওয়ার জন্য। এই দেখুন গাড়িগুলো, প্রচুর গাড়ি এখানে। এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, তবে এখান থেকে যাওয়ার জন্য আমি আপনাদের বলবো না। কেন বলবো না সেটা বলছি একটু পরে। পাশে রয়েছে একটি হিন্দু হোটেল, এখান দিয়ে সোজা গেলেই মেন রোড। দেখেন প্রচুর লোক কিন্তু হেঁটে মেন রোডে যাচ্ছে, সেখান থেকে যে কোনো যানবাহনে তারপর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। এবার বলি ওখান থেকে গাড়িটা না নিলে সুবিধা কি? বড় সুবিধা হলো ভাড়ার একটা বড় ব্যবধান হয়। এখান থেকে গাড়ি রিজার্ভ করলে আপনাদের 200 থেকে 400 টাকা লাগবে। সেই সেম গাড়ি আপনারা যদি এই 5 মিনিটের পথ হেঁটে আসেন, তাহলে অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে বুক করতে পারবেন, মাত্র 5 মিনিটের রাস্তা হেঁটে আসা। তবে হ্যাঁ, আপনাদের সাথে যদি বড় লাগেজ থাকে তবে এখান থেকে গাড়িটা বুক করে নিতে পারেন। এই দেখুন রাস্তা, এই যে স্টেশন থেকে আসলাম, আর এই রাস্তা ধরে হেঁটে গেলেই এই হলো মেন রোড। এখানে বাস, অটো, টোটো সব কিছুই আপনারা পেয়ে যাবেন। চলো, ঠিক আছে। তো আমরা আসতে এখানে গাড়ি আমাদের বুক হয়ে গেল। তো আমরা মেন রোডে আসতেই টোটো নিয়ে নিলাম, আর এখান থেকে বকখালির দূরত্ব প্রায় 27 কিলোমিটার, যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা চলে আসলাম এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ।
এই ব্রিজটা হওয়ার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা অনেকটাই ডেভেলপ হয়েছে আর কি। এই নদীটার নাম হলো সত্যমুখী। বকখালি 24 কিলোমিটার এখান থেকে আর কি। নামখানা থেকে যদি আপনারা বকখালি বাসে আসেন সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে পার হেড 30 টাকা। টাইমও প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। এলো 10 মাইল। যারা মৌসুমী আইল্যান্ড যেতে চান আর কি, এই যে আপনার ডান দিকে যে রোডটা গেছে সেই রোডটা দিয়েই মৌসুমী আইল্যান্ড যেতে হবে, আর এই সোজা রোডটা ধরে যেতে হবে বকখালি। এটা আমরা যাচ্ছি আর কি। পরবর্তীতে মৌসুমী আইল্যান্ড হাঁটার চেষ্টা করব, অনেকের ইচ্ছে আর কি। সময় সুযোগ করে অবশ্যই আসবো। নামখানা থেকে টোটো, অটো কিংবা মোটর ভ্যান অথবা বাসে যে কোনো যানবাহনেই বকখালিতে আসুন না কেন, টাইম মোটামুটি 1 ঘন্টা ধরে নিতে হবে। বাসে আসলে বসার জায়গাটা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে। আর কলকাতা থেকে সরাসরি বাসে বকখালি আসলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 110 টাকা পার হেড এবং সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ধর্মতলা থেকে প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবেন বকখালিতে আসার জন্য। তো অ্যাট লাস্ট চলে আসলাম বকখালিতে। এখন এখানে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, সাইট সিন করবো, যা যা কিছু করবো সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে গাড়ি থেকে নামার পরেই একজন লোক আপনাদের ঘিরে ধরবে। তো তাদের কোনো লোভে পা দেবেন না, নিজেদের মতো করে হোটেল দেখে শুনে তারপর বুক করুন। আর এই হলো বাস স্ট্যান্ড। বাসে আসলে আপনাদের এখানে নামিয়ে দেবে, অথবা আপনার যাওয়ার সময় এখান থেকেও যেতে পারেন এই বাস স্ট্যান্ড থেকে। আর এখান থেকে কলকাতা যাওয়ার শেষ গাড়ির টাইম হলো বিকেল 4টা। আর খাবারের জন্য এখানে প্রচুর পরিমাণে এরকম হোটেল রয়েছে, ভেজ নন ভেজ সকল ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। অথবা নিজেরা যদি রান্না করিয়ে খেতে চান সেই ধরনের কিন্তু ব্যবস্থা রয়েছে এই সমস্ত রেস্টুরেন্টে। এবার একটু খাওয়া দাওয়া করা দরকার। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তো যে কোনো একটি রেস্টুরেন্টে এখন ঢুকবো, দেখি কী খাওয়া দাওয়ার রেট আছে এবং কোয়ালিটি কীরকম সকল কিছুই তুলে ধরছি। হোটেলের প্রথমে আমাদের দিয়ে গেল ভাত, শসা, আলু ভাজা, তরকারি, আর এদিকে রয়েছে ডাল। ভালো লেগেছে। চলে আসলো ডিম। খাবারের মান ছিল মোটামুটি মানের। বকখালিতে খাবারের দামের রেটগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এবার বকখালি বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে। এইলো গাড়ি 4 চাকা নিয়ে আসলে পার্কিং প্লেস। আর সাইট সিন করার জন্য কিন্তু প্রচুর এভাবে অটো পেয়ে যাবেন 150 থেকে 300 টাকার মধ্যে। অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। এর সাথে আরও বলে রাখি, হাতে যদি আপনাদের সময় থাকে সেই সাথে হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, বকখালি সাইট সিনটা করে নিতে পারেন। তবে যদি 2 দিনের জন্য বকখালি যান সেক্ষেত্রে এগুলো ঘোরার ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। যেহেতু বকখালিতে আসতে আমাদের অনেকটা লেট হয়েছে, সে কারণে আপাতত আমাদের সাইট সিন করার সময় ছিল না। যারা হোটেলে না থেকে বকখালি করতে চান তাদের জন্য যে সুবল শৌচালয় বা চেঞ্জিং রুমের ব্যবস্থা এটা কিন্তু রয়েছে এইখানে। এই যেগুলো রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থা, এখানে আপনারা পায়খানা, বাথরুম, ড্রেস চেঞ্জ সকল কিছুই করতে পারেন। আর এটা হলো এই যে পার্কিং প্লেসটা রয়েছে, এবং এর পাশে যে রয়েছে পিকনিক গ্রাউন্ড তার সামনেই রয়েছে একদম সামনে এরকম প্রচুর হোটেল সহ নানাবিধ জিনিসের দোকান রয়েছে। জামা, পোশাক, টুপি, চশমা, বাচ্চাদের খেলনার সামগ্রী সকল কিছুই কিন্তু এই বিচে যেতে আর কি ডানে এবং বাঁয়ে
দুই দিকেই পেয়ে যাবেন। দেখুন তো বিচ মার্কেট আর কি সন্ধ্যার পর সকল দোকানগুলো খুলে যায়, যেহেতু এখন বিকেল তাই অধিকাংশ দোকানই বন্ধ। চলে আসলাম বকখালি। মূলত যাদের দেখার ইচ্ছে রয়েছে সাদা বালি, চলে আসলাম বকখালি। পকেট যদিও থাকে খালি, কোনো চিন্তা নেই, মাত্র 55 থেকে 65 টাকায় চলে আসতে পারবেন কলকাতা থেকে, অর্থাৎ শিয়ালদা থেকে বকখালি। ট্রেন ভাড়া 25 টাকা, বাস ভাড়া 30 টাকা, চলে আসতে পারবেন একদম বকখালি। তো আমার মনে হয় যে হোটেলে না থেকে যদি একদিন ঘোরার প্ল্যান করেন, বকখালিটা কিন্তু একটি বেস্ট অপশন হতে পারে। বকখালি তো আসলে যদি থাকার প্ল্যান থাকে, এখানে অনেক হোটেল রয়েছে, 200, 300, 1000, 1200, 2000 বিভিন্ন রেঞ্জের হোটেল। এই মুহূর্তেও কিন্তু বিচে প্রচুর লোকজন রয়েছে। এবার বলে রাখি একদিনে বকখালি ঘুরতে কীরকম খরচ হবে। হাতে যদি মোটামুটি আপনাদের 200 থেকে 250 টাকা থাকে, তবে কিন্তু একদিন আপনারা বকখালি ঘুরে যেতে পারেন হোটেলে না থেকে। যাতায়াতের ক্ষেত্রে 110 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে, আর খাওয়া দাওয়া ধরি আরও 90 থেকে 100 টাকা। মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে আপনারা একদিনের বকখালি ট্যুরটা অনায়াসে করতে পারবেন। ঘোড়া রাইড করার ব্যবস্থা রয়েছে। কত করে দাদা? 100 টাকা। কত মিটার? কোনো মিটার নেই, একটা রাউন্ড যাবে। আর মাথা বেশি 100। আচ্ছা, তো দীঘার মতো এখানেও কিন্তু ঘোড়ায় রাইডসের ব্যবস্থা রয়েছে। এদের পার হেড নিচ্ছে 100 টাকা। মোটামুটি এই যে কিছুটা দেখা যাচ্ছে, এই যে লোকটা যাচ্ছে এখান থেকে, আর এই যে লোকগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত, একটা রাউন্ড দেবে 100 টাকা। তো আপনারা বকখালিতে আসলে এই দাদার কাছ থেকে ফটো তুলতে পারবেন, স্টিল ফটো একদম সাথে সাথে দিয়ে দেবে। 30 টাকা পার পিস, নাকি 30 টাকা পার পিস। তো বকখালিতে আপনারা আসলে ফটো তোলা নিয়েও কিন্তু সমস্যা নেই। হাতে সময় ছিল কম এবং স্নান করারও ছিল না মুড, তাই আজকে আপাতত আর স্নান করলাম না, নেক্সট টাইমে ট্রাই করব। সমুদ্র বীচ ঘুরলাম, এবার ফিরে যাচ্ছি, জল বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। আই লাভ বকখালি। এনজয়টা কেমন হচ্ছে? ভালো, খুব ভালো। হ্যাঁ, আসছে বছর আবার হবে। একদিনের ট্যুরের জন্য কিন্তু দলবদ্ধভাবে কিংবা বন্ধু বান্ধব হোক সবাইকে নিয়ে আসার উপযুক্ত হলো এই বকখালি। এবং হবে বকখালিতে। বাস আসার পথে এরকম একটা খাল রয়েছে আর কি, এখানে জোয়ারের সময় জল থাকে, সেই সময় চপ্পল এগুলো খুলে তারপর যেতে হবে। আর বীজটা কিন্তু অনেক দূর। আমার মনে হয় এই জায়গাটা না থাকলে বেশ ভালো লাগতো, অথবা এখান থেকে ওভারটেক করার মতো যদি কোনো ব্যবস্থা থাকতো সহজে, সেটাও ভালো লাগতো। বিশেষ চেয়ারগুলো রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা সমুদ্রের হাওয়া এবং সমুদ্রের গর্জন অনেকটাই উপভোগ করতে পারেন। কত করে? 10 টাকা করে 1 ঘন্টা। তো এই চেয়ারগুলোর পার ঘন্টা 10 টাকা। এই যে এখানে বিভিন্ন শপ রয়েছে, খাবার স্টল সহ বিভিন্ন ধরনের। এগুলোতে বসবে মাছ ভাজা আর কি, সময় লাগবে, রেডি হচ্ছে আর কি। বকখালির অনেক অংশই নাই আর কি, ভেঙে পড়ে গেছে। আর এই যে ডাস্টবিনগুলো রয়েছে, এখানে আপনারা ময়লা আবর্জনা এই সমস্ত ডাস্টবিন ব্যবহার করবেন, ময়লা আবর্জনার জন্য এদিক সেদিক ফেলবেন না। নয়ন ভাই এবার ডাব খাওয়াচ্ছে। সমুদ্রের পাড়ে আসলে ডাব না খেলে হয়? প্রচুর গাড়ি রয়েছে সাইট সিন করার জন্য। তো এলো বকখালিতে আসলাম, ঘুরলাম, কি খরচ সেটাই আপনাদের বলে দিলাম। চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।